নমস্কার, আমি শর্মিষ্ঠা। গল্প বলি শুনোতে সব শ্রোতাদের স্বাগত জানাই। আমার আজকের নিবেদন নরেন্দ্রনাথ মিত্রের গল্প রস। ভালোবাসা কারে কয় এই পর্যায়ে এটি শেষ নিবেদন। কার্তিকের মাঝামাঝি চৌধুরীদের খেজুর বাগান ছুটতে শুরু করলো মোতালেফ। তারপর দিন 15 যেতে না যেতে নিকা করে নিয়ে এলো পাশের বাড়ির রাজেক মৃধার বিধবা স্ত্রী মাজু খাতুনকে। পাড়া পড়শিদ সবাই তো অবাক। এ অবশ্য প্রথম সংসার নয় মোতালেফের। এর আগের বউ বছরখানেক আগেই মারা গেছে। তবু 25-26 বছরের জোয়ান পুরুষ মোতালেফ, আর মাজু খাতুন 30-এ না পৌঁছলেও তার কাছাকাছি গেছে। ছেলেপুলের ঝামেলা অবশ্য মাজু খাতুনের নেই। মেয়ে ছিল একটা, কাঠিখালির শেখদের ঘরে বিয়ে দিয়েছে। কিন্তু ঝামেলা যেমন নেই তেমনি মাজু খাতুনের আছেটাই বা কি। বাং সিন্দুক ভরে কত যেন সোনাদানা রেখে গেছে রাজেক মৃধা। মাঠ ভরে যেন কত ক্ষেত খামার রেখে দিয়ে গেছে যে তার ওয়ারিশি পাবে মাজু খাতুন। ভাগের ভাগ ভিটার পেয়েছে কাঠাখানেক, আর আছে একখানা পর সনের কুঁড়ে। এই তো বিষয় সম্পত্তি। তারপর দেখতেই বা এমন কি একখানা ডানা কাটা হুড়ির মতো। দজ্জাল মেয়ে মানুষের আঁটো সাঁটো শক্ত গরনটুকু ছাড়া কি বা আছে মাজু খাতুনের, যা দেখে পুরুষেরা ভোলে মন তাদের মুগ্ধ হয়। শিকদার বাড়ি কাজী বাড়ির বৌঝিরা হাসাহাসি করল, বলল তু করেছে মাগি, ধুলো পড়া দিছে চোখে। মুন্সিদের ছোট বউ সাকিনা বলল, দিছে ভালো করছে, দেবে না, অমন মানুষের চোখে ধুলো পড়া দেওয়ানেরই কাম। খোদা তো আর পাতা দেয় নাই চোখে, দেখছো তো কেমন টেরাইয়া টেরাইয়া চায়, ধুলা ছিটাইয়া থাকে তো বেশ করছে। কথাটা মিথ্যে নয়। চাউনিটা একটু তেরছা তেরছা মোতালেফের। বেছে বেছে সুন্দর মুখের দিকে তাকায়। সুন্দর মুখের খোঁজ করে সারাদিন, সেদিকেই ঘোরে তার চোখ। অল্প বয়সী খুবসুরত চেহারার একটা বউ আনবে ঘরে। এতদিন ধরে সেই চেষ্টাই সে করে এসেছে, কিন্তু তোরে পটেনি কারো সঙ্গে। যারই ঘরে একটু ডাগর গোছে সুন্দর মেয়ে আছে, সেই হেঁকে বসছে 5-20, 7-20। মোতালেফের সব থেকে পছন্দ হয়েছিল ফুলবানুকে, চরকান্দার এলেম শেখের মেয়ে ফুলবানু। 18-19 বছর হবে বয়স। রসে টলটল করছে সর্বাঙ্গ, টকবক করছে মন। ইতিমধ্যে অবশ্য 1 হাত ঘুরে এসেছে ফুলবানু। খেতে পড়তে কষ্ট দেয়, মারধর করে, এইসব অজুহাতে তালাক নিয়ে এসেছে কৈডুবির গফুর শিকদারের কাছ থেকে। আসলে বয়স বেশি আর চেহারা সুন্দর নয় বলে গফুরকে পছন্দ হয়নি ফুলবানুর। সেই জন্যই ইচ্ছা করে নিজে ঝগড়া কোন্দল বাঁধিয়েছে তার সঙ্গে। কিন্তু 1 হাত ঘুরে এসেছে বলে ক্ষয়ে যায়নি ফুলবানু, বরং চেকনাই আর জেল্লা খুলেছে দেহের। রসের ঢেউ খেলে যাচ্ছে মনের মধ্যে। চরকান্দায় নদীর ঘাটে ফুলবানুকে একদিন দেখেছিল মোতালেফ। এক নজরেই বুঝেছিল যে সেও নজরে পড়েছে। আর চেহারাখানা তো আর বেমানান নয় মোতালেফের। নীল লুঙ্গিখানা পরলে ফর্সা ছিপছিপে চেহারায় চমৎকার খোলতাই হয় তার। তাছাড়া এমন ঢেউ খেলানো টেরিকাটা বাবরি বা এ তল্লাটে কজনের মাথায় আছে? ফুলবানুর সুনজরের কথা বুঝতে বাকি ছিল না মোতালেফের। খুঁজে খুঁজে গিয়েছিল সে এলেম শেখের বাড়িতে, কিন্তু এলেম তাকে আমল দেয়নি। বলেছে কতবার যথেষ্ট শিক্ষা হয়ে গেছে তার, এবার আর না দেখে না শুনে যার তার হাতে মেয়ে সে দেবে না। আসলে টাকা টাকা চায় এলেম।
কাঠের কড়ি যা খরচ করতে হয়েছে মেয়েকে তালাক নেওয়াতে গিয়ে, সুদে আসলে সেটা পুড়িয়ে নিতে চায়। গুনাগার চাই সেই লোকসানের। আজ নিয়ে দেখেছে মোতালেব, সে গুনাগার 2-1 কুড়ি নয়, একেবারে 5 কুড়ি। তার কমে কিছুতেই রাজি হবে না এলেম। কিন্তু অত টাকা মোতালেব দেবে কোত্থেকে? মুখ ভার করে চলে আসছিল মোতালেব। আশাওড়া আর চোখ উদানের আগাছার জংলা ভিটার মধ্যে ফের দেখা হলো ফুলবানুর সঙ্গে। কলসি কাঁখে জল নিতে চলেছে ঘাটে। মোতালেব বুঝল সময় বুঝেই ফুলবানুর জলের দরকার পড়েছে। এদিক ওদিক তাকিয়ে ফিক করে একটু হাসলো ফুলবানু। বলল, কি মেয়া, গোসা কইরা ফিরা চললা নাকি? চলবো না? শোনলানি টাকার খাক খাই তোমার বাজানের? ফুলবানু বলল, হ হ শুনছি। তা চাইছে তো দোষ হয়েছে কি? পছন্দসই জিনিস নেবা বাজানের গুনা, তার দাম দেবা না? মোতালেব বলল, ও খাক খাইটা আসলে বাজানের নয়, বাজানের মাইয়ার। হাটে বাজারে গেলেই পারো ধামাই উঠা। মোতালেফের রাগ দেখে হাসল ফুলবানু। বলল, কেবল ধাম হয় কেন, পালাই উঠা বসবো। মুঠ ভৈরা ভৈরা সোনা জহরত ওজন কইরা দেবা পালায়। বসবো ক্ষমতা, বসবো কেমন পুরুষ মাইনসের মুঠ। মোতালেফ হন হন করে চলে যাচ্ছিল। ফুলবানু ফের ডাকল পেছন থেকে, ও সুন্দর মিয়া, রাগ করলানি, শোনো শোনো না। মোতালেব ফিরে তাকিয়ে বলল, কি শুনব? এদিক ওদিক তাকিয়ে আরও একটু এগিয়ে এলো ফুলবানু। বলল, শোনবা আবার কি? শোনবা আমার মনের কথা? শোনো, বাজানের মাইয়া টাকা চায় না, সোনা দানাও চায় না, কেবল মান রাখতে চায় মনের মাইনসের, মাইনসের ত্যাগ দেখতে চায়, বুঝছ? মোতালেব ঘাড় নেড়ে জানালো বুঝেছে। ফুলবানু বলল, তাই বলে আকাম কুকাম কইর না মেয়া, জমি ক্ষেত বেচতে যাইও না। বেচবার মতো জমি ক্ষেত অবশ্য মোতালেফের নেই, কিন্তু সে গুমর ফুলবানুর কাছে ভাঙল না। মোতালেব বলল, আইসা শীতের কয়টা মাস যাউক, ত্যাগও দেখাবো মানও দেখাবো, কিন্তু বিবি জানে সবুর থাকবে নি দেখবার? ফুলবানু হেসে বলল, খুব থাকবো, তেমন বেসবুর বিবি ভাইব না আমারে। গায়ে এসে আরেকবার ধারের চেষ্টা করলো মোতালেব। মল্লিক বাড়ি গেল, মুখুজ্জে বাড়ি, শিকদার বাড়ি, মুন্সি বাড়ি, কিন্তু কোথাও সুরাহা হয়ে উঠল না টাকার। নিলে তো আর সহজে হাত উপুর করার অভ্যেস নেই মোতালেফের। ধারের টাকা তার কাছ থেকে আদায় করে নিতে বেজায় ঝামেলা। সাধ করে আর কে পোয়াতে যাবে সেই ঝক্কি? কিন্তু নগদ টাকা ধার না পেলেও শীতের সূচনাতেই পাড়ার 4-5 কুড়ি খেজুর গাছের বন্দোবস্ত পেল মোতালেব। গত বছর থেকে গাছের সংখ্যা বাড়ছিল। এবার চৌধুরীদের বাগানের 1.5 কুড়ি গাছ বেশি হলো। গাছ কেটে হাঁড়ি পেতে রস নামিয়ে দিতে হবে। অর্ধেক রস মালিকের, অর্ধেক তার। মেহনত কম নয়। এক একটি করে এতগুলো গাছের শুকনো মরা ডালগুলো বেছে বেছে আগে কেটে ফেলতে হবে। বালি কাঁচায় ধার তুলে জুতসই করে নিতে হবে ছ্যান। তারপর সেই ধারালো ছ্যানে গাছের আগা চেঁচে চেঁচে তার মধ্যে নল পুঁততে হবে সরু কঞ্চি ফেরে। সে নলের মুখে লাগসই করে বাঁধতে হবে মেটে হাঁড়ি। তবে তো রাত ভোরে টুপটুপ করে রস পড়বে সে হাঁড়িতে। অনেক খাটুনি, অনেক খেজমত। শুকনো শক্ত খেজুর গাছ থেকে রস বের করতে হলে আগে ঘাম বের করতে হয় গায়ের। এ তো আর মায়ের দুধ নয়, গাইয়ের দুধ নয় যে বোটায় বানে মুখ দিলেই হলো। অবশ্য কেবল খাটতে জানলেই হয় না, আর গাছে উঠতে নামতে জানলেই হয় না, গুণ থাকা চাই হাতের। যে ধারালো ছ্যান একটু চামড়ায় লাগলেই ফিনকি দিয়ে রক্ত ছোটে মানুষের গা থেকে,
হাতের গুণে সেই ছ্যানের ছোঁয়ায় খেজুর গাছের ভেতর থেকে মিষ্টি রস চুইয়ে পড়ে। এ তো আর ধান কাটা নয়, পাট কাটা নয় যে কাঁচির পোঁচে গাছের গোড়া শুদ্ধ কেটে নিলেই হলো। এর নাম হলো খেজুর গাছ কাটা। কাটতেও হবে, আবার হাত বুলোতেও হবে। খেয়াল রাখতে হবে গাছ যেন ব্যথা না পায়, যেন কোনো ক্ষতি না হয় গাছের। একটু এদিক ওদিক হলে বছর ঘুরতে না ঘুরতে গাছের দফা রফা হয়ে যাবে। মরা মুখ দেখতে হবে গাছের। সে গাছের গুঁড়িতে ঘাটের পৈঠা হবে, খড়ের পৈঠা হবে, কিন্তু ফোঁটায় ফোঁটায় সে গাছ থেকে হাড়ির মধ্যে রস ঝরবে না রাত ভরে। খেজুর গাছ থেকে রস নামাবার বিদ্যা মোতালেবকে শিখিয়েছিল রাজেক মৃধা। রস সম্বন্ধে সব তত্ত্ব কথা আর বিধিনিষেধও তার মুখের। রাজেকের মতো অমন নাম ডাকওয়ালা গাছই ধারে কাছে কেউ ছিল না। যে গাছের প্রায় 12 আনা ডালি শুকিয়ে এসেছে, সে গাছ থেকেও রস বেরোতো রাজেকের হাতের ছোঁয়ায়। অন্য কেউ গাছ কাটলে যে গাছ থেকে রস পড়ত আধ হাঁড়ি, রাজেকের হাতে পড়লে সে রস গলা হাঁড়িতে উঠত। তার হাতে খেজুর গাছ ছেড়ে দিয়ে নিশ্চিন্ত থাকত গৃহস্থরা। গাছের কোনো ক্ষতি হতো না, রসও পড়ত হাঁড়ি পড়ে। বছর কয়েক ধরে রাজেকের সাগরেদ হয়েছিল মোতালেব। পিছনে পিছনে ঘুরত, কাজ করত সঙ্গে সঙ্গে। সাগরে 2-4 জন আরও ছিল রাজেকের, শিকদারদের মকবুল, কাজীদের ইসমাইল, কিন্তু মোতালেফের মতো হাত পাকেনি কারো। রাজেকের স্থান আর কেউ নিতে পারেনি মোতালেফের মতো। কিন্তু কেবল গাছ কাটলেই তো হবে না, রসের হাড়ি বয়ে আনলেই তো হবে না। বাঁশের বাখারি ভাড়ায় ঝুলিয়ে রস জাল দিয়ে গুড় করবার মতো মানুষ কোথায়? পুরুষ মানুষ গাছ থেকে কেবল রসই পেরে আনতে পারে, কিন্তু উনুন কেটে জ্বালানি জোগাড় করে সকাল থেকে দুপুর পর্যন্ত বসে বসে সেই তরল রস জাল দিয়ে তাকে ঘন পাটালি গুড়ে পরিণত করবার ভার মেয়ে মানুষের ওপর। শুধু কাঁচা রস দিয়ে তো লাভ নেই। রস থেকে গুড়, আর গুড় থেকে পয়সায় কাঁচা রস যখন পাকা রূপ নেবে, তখনই সিদ্ধি। কেবল তখনই সার্থক হবে সকল খেজমত আর মেহনত। কিন্তু বছর 2 ধরে বাড়িতে সেই মানুষ নেই মোতালেফের। ছেলেবেলায় মা মরেছিল, 2 বছর আগে বউ মরে ঘর একেবারে খালি করে দিয়ে গেছে। সন্ধ্যার পর মোতালেফ এসে দাঁড়ালো মাজু খাতুনের ঝাঁপাটা ঘরের সামনে। জাগনো আছো নাকি মাজু বিবি? ঘরের ভেতর থেকে মাজু খাতুন সাড়া দিয়ে বলল, ক্যাডা? আমি মোতালেফ। শুইয়া পড়ছ বুঝি? কষ্ট কইরা উইঠা যদি সাপটা একবার খুইলা দিতা, কয়টা কথা কইতাম তোমার সাথে। মাজু খাতুন উঠে ঝাঁপ খুলে দিয়ে বলল, কথা সে কি কবা তা তো আমি জানি। রসের কালাইছে আর মনে পইরা গেছে মাজু খাতুন রে, রস জাল দিয়া দিতে হবে। কিন্তু শেরে সাইরাই না কইরা পয়সা দেবা মিয়া, তার কমে পারবো না। গতরে সুখ নাই এ বছর। মোতালেফ মিষ্টি করে বলল, গতরের আর কি দোষ গো বিবি, গতর তো মনের হাত ধইরা ধইরাই চলে। মনের সুখই হইল গতরের সুখ। মাজু খাতুন বলল, তা যাই ক তাই কমেয়া, সাইরানার কমে এবার আর পারবো না। মোতালেফ এবার মধুর ভঙ্গিতে হাসল। সাইরানা কেন বিবি? যদি তোমারে 16 আনা দিতে চাই, রাজি হবা তো নিতে? মোতালেফের হাসির ভঙ্গিতে মাজু খাতুনের বুকের মধ্যে কেমন যেন একটু করে উঠল, কিন্তু মুখে বলল, তোমার রঙ্গ তামাশা থুইয়া দাও মেয়া, কাজের কথা কবা তো কও, নইলে যাই শুই গিয়া। মোতালেব বলল, আহা সবাই তো রাত তো শুইয়া ঘুমাবার জন্যেই, কিন্তু শুইলেই কি আর চোখে ঘুম আসে গো মাজু বিবি? না সাইয়া সাইয়া এই শীতের লম্বা রাত কাটান যায়? ইশারা ইঙ্গিত রেখে এরপর মোতালেব
আরো স্পষ্ট করে খুলে বলল মনের কথা। কোনো রকম অন্যায় সুবিধা সুযোগ সে নিতে চায় না। মোল্লা ডেকে কলমা পড়ে সে নিকা করে নিয়ে যেতে চায় মাজু খাতুনকে। খড়গেরস্তালির 16 আনা ভার সে তুলে দিতে চায় তার হাতে। প্রস্তাব শুনে মাজু খাতুন প্রথমে অবাক হয়ে গেল, তারপর একটু ধমকের সুরে বলল, রঙ্গ তামাশার আর মানুষ পাইলে না তুমি? কেন, কাঁচা বয়সের মাইয়া পোলার কি অভাব হইছে, নাকি দেশে যে তাগত থুইয়া তুমি আসবা আমার দুয়ারে? মোতালেব বলল, অভাব হইব কেন মাজু বিবি, কম বয়সী মাইয়া পোলা অনেক পাওয়া যায়, কিন্তু শত হইলেও তারা কাঁচা রসের হাড়ি। কথার ভঙ্গিতে একটু কৌতুক বোধ করল মাজু খাতুন। বলল, শাসাই নাকি? আর আমি? তোমার কথা হইল গিয়ে আলাদা। তুমি হইলা নেশার কালে তারি আর নাস্তার কালে গুড়। তোমার সাথে তাগো তুলনা। তখনকার মতো মোতালেফকে বিদায় দিলেও কথাগুলো মাজু খাতুন মন থেকে সহজে সরাতে পারল না। অন্ধকার নিঃসঙ্গ শয্যায় মোতালেফের কথাগুলো মনের ভেতরটায় কেবলই তোলপাড় করতে লাগল। মোতালেফের সঙ্গে পরিচয় অল্প দিনের নয়। রাজেক যখন বেঁচে ছিল, তার সঙ্গে সঙ্গে থেকে যখন কাজকর্ম করত মোতালেফ, তখন থেকে এ বাড়িতে তার আনাগোনা, তখন থেকেই দুজনের জানাশোনা। কিন্তু সেই জানাশোনার মধ্যে কোনো গভীরতা ছিল না। মাঝে মাঝে একটু হালকা ঠাট্টা তামাশা চলত, কিন্তু তার বেশি এগোবার কথা মনেই পড়েনি কারো। মোতালেফের ঘরে ছিল বউ, আর মাজু খাতুনের ঘরে ছিল স্বামী। স্বভাবটা একটু কঠিন আর কাঠখোট্টা ধরনেরই ছিল রাজেক। ভারী কড়া কড়া চাঁচা ছোলা ছিল তার কথাবার্তা। শীতের সময় কুড়িতে কুড়িতে রসের হাড়ি আনত মাজু খাতুনের উঠানে, আর মাজু খাতুন সেই রস জাল দিয়ে পাটালি গুড় তৈরি করত। হাতের গুণ ছিল মাজু খাতুনের। তার তৈরি গুড়ের শের 2 পয়সা বেশি দরে বিক্রি হতো বাজারে। রাজেক মরে যাবার পর পাড়ার বেশিরভাগ খেজুর গাছই গেছে মোতালেফের হাতে। 2-1 হাঁড়ি রস কোনোবার ভদ্রতা করে তাকে খেতে দেয় মোতালেফ, কিন্তু আগেকার মতো হাঁড়িতে আর ভরে যায় না তার উঠান। গতবার মাসখানেক তাকে রস জাল দিতে দিয়েছিল মোতালেফ। চুক্তি ছিল 2 আনা করে পয়সা দেবে প্রতি সেরে। কিন্তু মাসখানেক পরেই সন্দেহ হয়েছিল মোতালেফের, মাজু খাতুন গুড় চুরি করে রাখছে, অন্য কাউকে দিয়ে গোপনে গোপনে বিক্রি করাচ্ছে সেই গুড়। 16 আনা জিনিস পাচ্ছে না মোতালেফ। ফলে কথান্তর মনান্তর হয়ে সে বন্দোবস্ত ভেস্তে গিয়েছিল। কিন্তু এবার তার ঘরে রসের হাঁড়ি পাঠানোর প্রস্তাব নিয়ে আসেনি মোতালেফ। মাজু খাতুনকেই নিজের ঘরে নিয়ে যেতে চেয়েছে। এমন প্রস্তাব পাড়ার আদবুড়োদের দলে আরও করেছে 2-1 জন, কিন্তু মাজু খাতুন তাদের কথায় কান দেয়নি। ছেলে ছোকরাদের মধ্যে যারা একটু বেশি বাড়াবাড়ি রকমের ইয়ার্কি দিতে এসেছে, তাদের কান কেটে নেওয়ার ভয় দেখিয়েছে মাজু। কিন্তু মোতালেফের প্রস্তাব সম্পূর্ণ ভিন্ন ধরনের। তাকে যেন তেমনভাবে তাড়ানো যায় না, আর তাড়ালেও তার কথাগুলো ফিরে ফিরে আসতে থাকে মনের মধ্যে। পড়ায় এমন চমৎকার কথা বলতে পারে না আর কেউ, অমন খুবসুরত মুখও আর কারো নেই, অমন মানানসই কোথাও নেই কারো মুখে। মোতালেফকে আরো 2-1 সন্ধ্যা আসতে হলো। তারপর নীল রঙের জোলাকি শাড়ি পরে রং বেরঙের কাঁচের চুড়ি হাতে দিয়ে মোতালেফের পেছন পেছন তার ঘরের মধ্যে এসে ঢুকল মাজু খাতুন। ঘরদোরের কোনো শ্রীছাদ নেই, ভারী অপরিষ্কার আর অগোছালো হয়ে আছে সব। কোমরে আঁচল জড়িয়ে মাজু লেগে গেল ঘরকন্যার কাজে। ছাঁট দিয়ে জঞ্জাল দূর করল, লেপে পুছে ঝকঝকে তকতকে করে তুলল ঘরের মেঝে উঠোন। কিন্তু ঘর আর ঘরণীর দিকে তাকাবার সময় নেই মোতালেফের। সে আছে গাছে গাছে,
পাড়ায় আরও অনেকের বসতের বাড়ুজ্যেদের কাছের বন্দোবস্ত নিয়েছে মোতালেব। গাছ কাটছে, হাঁড়ি পাচ্ছে, হাঁড়ি নামাচ্ছে, ফাঁক করে দিচ্ছে রস। বাঁকাটির একখানা চালা তুলে দিয়েছে মাজু খাতুনকে উঠোনের পশ্চিম দিকে। সাড়ে সাড়ে উনান কেটে তার ওপর বড় বড় মাটির জালা বসিয়ে সেই চালা ঘরের মধ্যে সকাল থেকে দুপুর পর্যন্ত বসে রস জাল দেয় মাজু খাতুন। জ্বালানির জন্য মাঠ থেকে খড়ের নাড়া নিয়ে আসে মোতালেব, জোগাড় করে আনে খেজুরের শুকনো ডাল। কিন্তু তাতে কি আর কুলোয়? মাজু খাতুন ওর বাগান থেকে, জঙ্গল থেকে শুকনো পাতা ঝাঁট দিয়ে আনে ঝাঁকা ভরে ভরে। বিকেলে বসে বসে দা দিয়ে টুকরো টুকরো করে শুকনো ডাল কাটে জ্বালানির জন্য। বিরাম নেই, বিশ্রাম নেই, খাটুনি গায়ে লাগে না। অনেকদিন পর মনের মতো কাজ পেয়েছে মাজু খাতুন, আর মনের মতো মানুষ পেয়েছে ঘরে। ধামা ভরে ভরে হাটে বাজারে গুড় নিয়ে যায় মোতালেব, বিক্রি করে আসে চড়া দামে। বাজারের মধ্যে সেরা গুড় তার। পরন্ত বেলায় ফের যায় গাছে গাছে হাঁড়ি পাততে। তল্লা বাঁশের এক একটি করে চোঙা ঝুলতে থাকে গাছে। সকালে রসের হাঁড়ি নামিয়ে ঝরার চোঙা বেঁধে দিয়ে যায় মোতালেব। সারাদিনের ময়লার রস চোঙাগুলোর মধ্যে জমা থাকে। চোঙা বদলে গাঁট চেঁচে হাঁড়ি পাতে বিকেলে এসে। চোঙার ময়লা রস ফেলা যায় না, জাল দিয়ে চিটে গুড় হয় তাতে তামাক মাখবার। বাজারে তাও বিক্রি হয় 5 আনা 6 আনাসের। দুবেলা দুবার করে এতগুলো গাছে উঠতে উঠতে ঘন ঘন নিঃশ্বাস পড়ে মোতালেবের। পৌষের শীতেও সর্বাঙ্গ দিয়ে ঘাম ঝরে চুঁয়ে চুঁয়ে। সকালবেলায় রোমশ বুকের মধ্যে ঘামের ফোঁটা চিকচিক করে, পায়ের নিচে দুর্বার মধ্যে চিকচিক করে রাত্রির জমা শিশির। মোতালেবের দিকে তাকিয়ে পাড়াপড়শিরা অবাক হয়ে যায়। চিরকালই অবশ্য খাটিয়ে মানুষ মোতালেব, কিন্তু বেশি উৎসাহ নিয়ে কাজ করতে, এমন পরিশ্রম করতে এর আগে তাকে কখনো দেখা যায়নি। ব্যাপারটা কি? গাছ কাটা অবশ্য মনের মতো কাজ মোতালেবের, তবে কি পছন্দসই মানুষ সত্যি এলো ঘরে? সেরা গাছের সবচেয়ে মিষ্টি 2 হাঁড়ি রস আর 3 পাটালি গুড় নিয়ে মোতালেব একদিন উপস্থিত হলো চরকান্দায় এলেম শেখের বাড়িতে। সেলাম জানিয়ে এলেমের পায়ের সামনে নামিয়ে রাখল রসের হাঁড়ি, গুড়ের সাজি, তারপর কোঁচার খুঁটের বাঁধন খুলে বের করল 5 খানা 10 টাকার নোট। বলল, অর্ধেক আগাম দিলাম মেয়া সাব। এলেম বলল, আগাম কিসের? মোতালেব বলল, আপনার মাইয়ার। তাজা করকরে নোট বেছে নিয়ে এসেছে মোতালেব। কোনায় কিনারে চুল পরিমাণ ছিঁড়ে যায়নি কোথাও। কোথাও কোনো ছাপ লাগেনি ময়লা হাতের। নগদ 50 টাকা। নোটগুলোর ওপর হাত বুলোতে বুলোতে এলেম বলল, কিন্তু এখন আর টাকা আগাম নিয়ে আমি কি করব মেয়া? তুমি তো শুনলাম নেকা কইরা নিছো না রাজেক মেরধার কবিলারে। সতীনের ঘরে যাবে কেন আমার মাইয়া? মাইয়া কি ঝগড়া আর চিল্লাচিল্লি করবে? মারামারি কাটাকাটি কইরা মরবে দিন রাইত? মোতালেব মুচকে হাসল, বলল, তার জন্যে ভাবেন কেন মেয়া সাব? গাছে রস যদ্দিন আসে, গায়ে শীত যদ্দিন আসে, মাজু খাতুনও তদ্দিন আসে আমার ঘরে। দক্ষিণা বাতাস খেললেই সব সাফ হইয়া উইরা যাবে। এলেম শেখ জলচকি এগিয়ে দিল মোতালেবকে বসতে। হাতের হুঁকোটা এগিয়ে ধরল মোতালেবের দিকে, তারিফ করে বলল, মগজের মধ্যে তোমার শাসাই জিনিস আছে মিয়া, সুখ আছে তোমার সাথে কথা কইয়া কাম কইরা। ফুলবানুকেও একবার চোখের দেখা দেখে যেতে অনুমতি পেল মোতালেব। আড়াল থেকে দেখতে শুনতে ফুলবানুর আর কিছু বাকি ছিল না। তবু মোতালেবকে দেখে ঠোঁট ফুলালো ফুলবানু। বলল, বেসবরকে এটা হইল মিয়া, এদিকে আমি রইলাম পথ চাইয়া, আর তুমি ঘরে নিয়া ঢুকাইলারা আর একজনারে। মোতালেব জবাব দিল, না ঢুকায় করি কি? মানের দায়ে জানের দায়ে বাধ্য হয়ে তাকে এই ফন্দি খুঁজতে হয়েছে।
ঘরে কেউ না থাকলে পানি শুনি দেয় কে? প্রাণ বাঁচে কি করে? ঘরে কেউ না থাকলে রস জাল দিয়ে গুড় তৈরি করে কে? আর সে গুড় বিক্রি করে টাকা না আনলে মানি বা বাঁচে কি করে? ফুলবানু বলল, বুঝলাম, মানও বাসাইলা জানও বাসাইলা, কিন্তু গায়ে যে আরেকজনের গন্ধ জড়াই রইল, তা সারাবা কেমনে? মনে এলেও মুখ ফুটে এ কথাটা বলল না মোতালেব যে মানুষ চলে গেলে তার গন্ধ সত্যিই আরেকজনের গায়ে জড়িয়ে থাকে না। তা যদি থাকতো তাহলে সে গন্ধ তো ফুলবানুর গা থেকেও বেরোতে পারত। সে কথা চেপে গিয়ে মোতালেব ঘুরিয়ে জবাব দিল, বলল, গন্ধের জন্য ভাব না কি গো ফুলবিবি, সোডা সাবান কিনা দিব বাজারের গুনা, খাটের বৈঠায় পা ঝুলাইয়া বসবো তোমারে লইয়া, কতর গুনা ঘইসা ঘইসা বদ গন্ধ উঠাইয়া ফেল। মুখে আঁচল চাপতে চাপতে ফুলবানু বলল, শাসাই নাকি? মোতালেব বলল, শাসা না তো কি মিশা, সুইঙ্গা দেখো, তখন নতুন মাইনসের নতুন গন্ধে ভুরভুর করবে গতর, দক্ষিণা বাতাসের চুলের গন্ধে ফুলের গন্ধে ভুরভুর করবে, কেবল সবুর কইরা থাকো আর 2 মাস। ফুলবানু আরেকবার ভরসা দিয়ে বলল, বেসবুর মানুষ আমারে ভাইব না। যে কথা সেই কাজ মোতালেফের। 2 মাসের বেশি বেশি সবুর করতে হলো না ফুলবানুকে। গুড় বেচে আরও 50 টাকা জোগাড় করে মোতালেফ মাজু খাতুনকে তালাক দিল। কারণটাও সঙ্গে সঙ্গে পাড়াপড়শিকে সাড়ম্বরে জানিয়ে দিল। মাজু বিবির স্বভাব চরিত্র খারাপ। রাজেকের দাদা ওয়াহেদ মৃধার সঙ্গে তার আচার ব্যবহার ভারী আপত্তিকর। মাজু খাতুন জিভ কেটে বলল, সি সি, তোমারই কতরই কেবল সুন্দর মতি মিয়া, ভিতর সুন্দর না। এত শয়তানি, এত সলসাতুরি তোমার মনে? গুড়ের সময় পিঁপড়ার মতো লাইগাছিলা, আর গুড় যেই ফুরাইল অমনি দূর দূর। কিন্তু অত কথা শুনবার সময় কোথায় মোতালেফের? ধৈর্যও নেই। আমের গাছ বলে ভরে উঠল, গাব গাছের ডালে ডালে গজালো তামাটে রঙের কচি কচি নতুন পাতা। শীতের পরে এলো বসন্ত, আর মাজু খাতুনের পরে এলো ফুলবানু। ফুলের মতোই মুখ, ফুলের গন্ধ তার নিঃশ্বাসে। পাড়াপড়শি বলল, এবার মানাইছে, এবার শাঁসাই বাহার খুলছে ঘরের। ফুর্তির অন্ত নেই মোতালেফের মনে। দিনভর কিষান কামলা খাটে, তারপর সন্ধ্যা হতে না হতেই আঁচল ধরে ফুলবানুর। থুইয়া দাও তোমার রান্ধন বারুন ঘর গেরস্তালি, কাছে বসবেও আইসা। ফুলবানু হাসে, বলে, সবুর এ কমাস কাটাইলা কি কইরা মিয়া? মোতালেব জবাব দেয়, খেজুর গাছ লইয়া। নিবিড় বাহু বেষ্টনের মধ্যে দম প্রায় বন্ধ হয়ে আসে ফুলবানুর। একটু নিঃশ্বাস নিয়ে হেসে বলে, তুমি আবার সে গাছের কাছে ফিরা যাও মিয়া, গাছির আদর গাছই সইতে পারে। মোতালেব বলে, কিন্তু গাছির কাছেও যে গাছের রস 2-4 মাসেই ফুরায় ফুলজান, কেবল তোমার রসই বছরে 12 মাস সোয়াইয়া সোয়াইয়া পড়ে। মাজু খাতুন ফের গিয়ে আশ্রয় নিয়েছিল রাজেকের পর সেই সনের কুঁড়ে। ভেবেছিল আগের মতোই দিন কাটবে, কিন্তু দিন যদি বা কাটে, রাত কাটে না। মোতালেফ তার সর্বনাশ করে ছেড়েছে। পাড়াপড়শিরা এসে সাড়ম্বরে সালঙ্কারে মোতালেফ আর ফুলবানুর ঘরকন্যার বর্ণনা করে। কেউ বা কৌতুক তিরস্কারের সুরে বলে, না, বউ বউ খইরাই পাগল হইয়া গেল মানুষটা, যেইখানে যায় বউ ছাড়া আর কোনো কথা নাই মুখে। বুকের ভেতরটা জ্বলে ওঠে মাজু খাতুনের। মনে হয় সেও বুঝি হিংসায় পাগল হয়ে যাবে, বুক ফেটে মরে যাবে সে। দিন কয়েক পরে রাজেকের বড় ভাই ওয়াহেদি নিয়ে এলো সম্বন্ধ। বউটার দশা দেখে ভারী মায়া হয়েছে তার। নদীর ওপারে তালকান্দায় নাদির শেখের সঙ্গে দোস্তি আছে ওয়াহেদের। এক মাল্লাই নৌকা বায় নাদির। মাসখানেক আগে কলেরায় তার বউ মারা গেছে। অপগণ্ড ছেলে মেয়ে রেখে গেছে অনেকগুলো। তাদের নিয়ে ভারী মুশকিলে পড়েছে নাদির। কম বয়সী ছুঁড়ি টুড়িতে তার দরকার নেই।
কম বয়সীরা হয়তো পটের বিবি সেজে থাকবে, কিন্তু ছেলে মেয়ের যত্ন আত্তি করবে না। তাই মাজু খাতুনের মতো একটু ভারিক্কি ধীরবুদ্ধি গৃহস্থ ঘরের বই তার পছন্দ, তার উপর নির্ভর করতে পারবে সে। মাজু খাতুন জিজ্ঞেস করল, বয়স কত হবে তার? ওয়াহেদ জবাব দিল, তা আমাগো বয়সী হবে, 50-51। মাজু খাতুন খুশি হয়ে ঘাড় নেড়ে জানালো, ওই রকমই তার চাই। কম বয়সে তার আস্থা নেই, যৌবনকে আর বিশ্বাস নেই। তারপর মাজু খাতুন জিজ্ঞেস করলো, গাছই না তো সে, খাজুর গাছ কাটতে যায় না তো শীতকালে? ওয়াহেদ বিস্মিত হয়ে বলল, গাছ কাটতে যাবে কেন? ওসব কাম কাজ কোনো কালে জানে না সে। বর্ষাকালে নৌকা বায়, শীতকালে কিষান কামলা খাটে আর ঘরামির কাজ করে। কেন বউ, গাছি ছাড়া রসের ব্যাপারী ছাড়া তুমি কি নিকা বসবা না কারো সাথে? মাজু খাতুন ঠিক উল্টো জবাব দিল, রসের সঙ্গে কিছুমাত্র যার সম্পর্ক নেই, শীতকালে খেজুর গাছের ধারে কাছেও যে যায় না, নিকা যদি বসে মাজু খাতুন তার সঙ্গেই বসবে। রসের ব্যাপারে মাজু খাতুনের ঘেন্না ধরে গেছে। ওয়াহেদ বলল, তাইলে কথাবার্তা কই নাদিরের সঙ্গে, সে বেশি দেরি করতে চায় না। মাজু খাতুন বলল, দেরি কইরা আর কাম কি? দেরি বেশি হলেও না, সপ্তাহখানেকের মধ্যে কথাবার্তা সব ঠিক হয়ে গেল। নাদিরের সঙ্গে এক মাল্লাই নৌকায় গিয়ে উঠল মাজু খাতুন। পার হয়ে গেল নদী। মোতালেব ফুলবানুকে বলল, আপদ গেল, পেতনির মতো ফাঁত ফাঁত নিঃশ্বাস ফেলতো, চোখের ওপর সাপ মন্নি করতো দিন রাত, ওই হাত গুনা থিকা তো বাঁচলাম, কি ক ফুলজান? ফুলবানু হেসে বলল, পেতনিরে বুঝি খুব ডরাও মেয়া? মোতালেব বলল, না এখন আর ডরাই না, পেতনি তো সুইটাই গেল, এখন চোখ মেললেই পড়ি, এখন ডরাই পড়ি রে। কেন পড়ি রে, আবার ডর কিসের তোমার? ডর নাই, পাখা মেইলা কখন উড়াল দেয় তার ঠিক কি? ফুলবানু বলল, না মেয়া, পরীর আর উড়াল দেওয়ার স্বাদ নাই, সে তার পছন্দের সব পাইয়া গেছে। এখন ঘরের মাইনসের পছন্দ আর নজরটা বরাবর এইরকম থাকলেই আর চিন্তা কি? মোতালেব বলল, চোখ যতদিন আছে নজরও ততদিন থাকবে। দিন রাত ভারী আদরে তোয়াজে মোতালেব রাখল বউকে। কোন মাছ খেতে ভালোবাসে ফুলজানু, হাটে যাওয়ার আগে সে শুনে যায়। ট্যাকে পয়সা না থাকলে কারো কাছ থেকে পয়সা ধার করে সে মাছ কিনে আনে। ডিমটা, আনাজটা, তরকারিটা যখন যা পারে হাট বাজার থেকে নিয়ে আসে মোতালেব। ফি হাটে আনে পান, সুপারি, খয়ের মশলা। ফুলবানু বলে, অত পান আনু কেন? তুমি তো বেশি ভক্ত না পানের, দিন রাত খালি ফুরুত ফুরুত টামাক টানো। মোতালেব বলে, পান আনি তোমার জন্যে, দিন ভইরা পান খাবা, খাইয়া খাইয়া ঠোঁট রাঙাবা। ফুলবানু ঠোঁট ফুরিয়ে বলে, কেন? আমার ঠোঁট এমনে ফুসি রাঙা না সে পান খাইয়া রাঙাইতে হবে? আমি পান সাইজা দিই, তুমি বরং দিন রাত খাওয়া ধরো। তামাক খাইয়া খাইয়া কালা হইয়া গেছে তোমার ঠোঁট, পানের রসে রাঙাইয়া লিও। মোতালেব হেসে বলে, পুরুষ মাইনসের ঠোঁট তো ফুলজান কেবল পানের রসে রাঙা হয় না, আর একজনের পান খাওয়া ঠোঁটের রস লাগে। নিজের ভুঁই ক্ষেত নেই মোতালেফের। মল্লিকদের, মুখুজ্জেদের কিছু কিছু জমি বর্গা চষে, কিন্তু ভালো কিষান বলে তেমন খ্যাতি নেই। জমির পরিমাণ, ফসলের পরিমাণ অন্য সকলের মতো নয়। শিকদারদের, মুন্সিদের জমিতে কিষান খাটে সে, পাট নিড়ায়, পাট কাটে, পাট জাগ দেয়, ধোয়ে মেলে, ভারী খেজমত খাটুনি খাটে। ফর্সা রং রোদে পুড়ে কালো হয়ে যায় মোতালেফের। বর্গা জমির পাট খুব বেশি ওঠে না উঠানে। শিকদাররা, মুন্সিরা নগদ টাকা দেয়, কেবল মল্লিক আর মুখুজ্জেদের বিঘে চারেক ভুঁইয়ের ভাগের ভাগ অর্ধেক জাগ দেওয়া পাট নৌকা ভরে খালের ঘাটে এনে নামায় মোতালেব। পাট ছাড়াতে ভারী উৎসাহ ফুলবানুর, কিন্তু মোতালেব সহজে তাকে
পাটে হাত দিতে দেয় না, বলে কষ্ট হবে, পচা গন্ধ হবে গায়ে। ফুলবানু বলে হইলে তো বইয়াই গেল, রইদে পুইরা তুমি কালা কালা হইয়া গেলা, আর আমি পাট নিতে পারবো না, কষ্ট হবে, কেমন তোর কথাই যে তুমি কও মিয়া। নিজেদের পাট তো বেশি নয়, পাঁকাটি পাওয়া যায় না। ফুলবানুর ইচ্ছা অন্য বাড়ির জাগ দেওয়া পাটও সে ছাড়িয়ে দেয়, সেই ছাড়ানো পাটের পাটখড়িগুলো তাহলে পাওয়া যাবে, কিন্তু মোতালেফ তাতে রাজি নয়। অত কষ্ট সে বউকে করতে দেবে না। আশ্বিনের শেষের দিকে আউশ ধান পাকে, অন্যের নৌকায় পরের জমিতে কিষান খাটতে যায় মোতালেফ। কোমর পর্যন্ত জলে নেমে ধান কাটে, আটিতে আটিতে ধান তুলতে থাকে নৌকায়। কিন্তু মমিন, করিম, হামিদ, আজিজ এদের সঙ্গে সমানে সমানে কাজই চলে না তার। হাত বড় ধীরজ মোতালেফের, জলে সে ভারী কাতর। এক একদিন পিঠে বগলে জোঁক লেগে থাকে। ফুলবানু তুলে ফেলতে ফেলতে বলে জোঁকটাও সারাইতে পারো না মিয়া, হাত তো ছিল সঙ্গে। মোতালেব বলে ধান কাটার হাত দুইখান সাথেই ছিল, জোঁক ফেলাবার হাত থুইয়া গেছিলাম বাড়িতে। যেখানে সেখানে জোকের মুখে নুন লাগিয়ে দেয় ফুলবানু, চুন লাগায়, আর 5 জন কিষানের সঙ্গে ধান মলন দেয় মোতালেব। দেউনি পায় 5 ভাগের 1 ভাগ। থামায় করে পইকায় করে ধান নিয়ে আসে। ফুলবানু ধান রোদে দেয়, কুলোয় করে চিটা ঝেড়ে ফেলে ধান থেকে। মোতালেব এক একবার বলে ভারী কষ্ট হয় বউ না? ফুলবানু বলে কষ্টে একেবারে মইরা গেলাম না। খার নাগাল কথা কও তুমি মেয়া, গেরস্ত ঘরের মাইয়া না আমি? শাসাই আসমান গুনা নাই মানছি নাকি? বসন্ত যায়, বর্ষা যায়, কাটে আশ্বিন কার্তিক, ঘুরে ঘুরে ফের শীত আসে। রসের দিন, মোতালেফের বতরের দিন, কিন্তু এবার শীতটা যেন একটু বেশি দেরিতে এসেছে। তা হোক, আরও বেশি গাছের বন্দোবস্ত নিয়ে এবার পুষিয়ে ফেলবে মোতালেফ। খেজুর গাছের সংখ্যা প্রতি বছরই বাড়ে, আর এ কাজে মোতালেফের মতো নাম এ গায়ে আছেই বা কার? এবারেও বারুজ্জেদের 20 দেড়েক গাছ বেড়ে গেছে। গাছ কাটবার ধুম লেগে গেছে। একটুও বিরাম নেই, বিশ্রাম নেই মোতালেফের। সময় নেই আর ফুলবানুর সঙ্গে ফষ্টি নষ্টি রঙ্গরসিকতার। ধার দেনা শোধ দিতে হবে, সারা বছরের রসদ জোগাড় করতে হবে, রস বেচে আর গুড় বেচে। দৈত্যের মতো দিনভর খাটে মোতালেফ, আর বিছানায় গা দিতে না দিতেই ঘুমে ভেঙে আসে 2 চোখ। 2 হাতে ঠেলে 2 হাত জড়িয়ে ধরে ফুলবানু, কিন্তু মানুষকে নয়, যেন আস্ত একটা গাছকে জড়িয়ে ধরেছে সে। অসারে ঘুমায় মোতালেব, শব্দ বেরোয় নাক থেকে, আর কোনো অঙ্গ সাড়া দেয় না। মোটা কাঁথার মধ্যেও শীতে কাঁপে ফুলবানু। মানুষের গায়ের গরম না পেলে এত শীত কি আর কাঁথায় মানে? কেবল রস আনলেই হয় না, রস জাল দেওয়ার জ্বালানি চাই। এখান থেকে ওখান থেকে শুকনো ডাল পাতার খড় বয়ে আনে মোতালেব। ফুলবানুকে বলে রস জাল দাও বিবি, যেমন মিঠা হাত তেমনই মিঠা গুড় বানান চাই, সেরা আর সরের জিনিস হওয়া চাই তো বাজারের। কিন্তু হাঁড়িতে হাঁড়িতে রসের পরিমাণ দেখে মুখ শুকিয়ে যায় ফুলবানুর, বুক কাঁপে। 2-1 হাঁড়ি রস সে জাল দিয়েছে বটে বাপের বাড়িতে, কিন্তু এত রস একসঙ্গে সে কোনো দিন দেখেনি, কোনো খালি জাল দেয়নি। মোতালেব তার ভঙ্গি দেখে এসে বলে ভয় কি, ভয় কি, আমি তো আসি তোমার কাছে, আমারে পুষ কইরো, আমি কইয়া কইয়া দেব। মনের মধ্যে যেমন রস টকবক করে, জালার মধ্যেও তেমনই করা চাই। কিন্তু উনুনের কাছে সকাল থেকে দুপুর পর্যন্ত বসে বসে মনের রস শুকিয়ে আসে ফুলবানুর। নিবু নিবু করে উনুনের আগুন, টকবক আর করে না জ্বালার রস। সারা দুপুর উনুনের ধারে বসে বসে চোখ মুখ শুকিয়ে আসে তার, রূপ ঝলসে যায়, তবু পছন্দ মতো গুড় হয় না। কেমন যেন নরম নরম থাকে পাটালি, কোনোদিন বা পুড়ে তেতো হয়ে যায়। মোতালেব রুক্ষ স্বরে বলে কেমন তোর মায়া মানুষ তুমি,
এত কইরা কইয়া দি বুঝাইলে বুঝো না? এ গুড় হইছে, খরিদ্দারে কেনবে পয়সা দিয়া? ফুলবানু একটু হাসতে চেষ্টা করে, নরম করে বলে, কেনবে না কেন, ব্যস্তে জানলেই কেনবে। মোতালেব খুশি হয় না আসিতে, বলে, তাইলে তুমি যাইয়া ধামা লইয়া বসো বাজারে। তুমি আইসো বেসা, খুবসুরত মুখের দিকে চাইয়া যদি কেউ কেনে, কুড়ের দিকে চাইয়া কেউ আর কেনবে না। বোকা তো নয় ফুলবানু, অকেজো তো নয় একেবারে। বলতে বলতে শেখাতে শেখাতে 2-4 দিনের মধ্যেই কোনো রকমে চলনসই গুড় তৈরি করতে শিখল ফুলবানু। বাজারে গুড় একেবারে অচল রইল না, কিন্তু দর উঠল না গতবারের মতো। খদ্দেরা তেমন খুশি হলো না দেখে। পুরনো খদ্দেরা একবার গুড়ের দিকে চায় আর একবার মোতালেফের মুখের দিকে চায়, বলে, এ তোমার কেমন তর গুড় হইল মিয়া, কত হাটে নিয়া গেলাম, কত স্বাদ, এবার তেমন স্বাদ পাইলাম না। গেলবার তো গুড় খাইছি তোমার, জিভায় যেন জড়াইয়া রইছে, আর স্বাদ ঠোঁটে লাইগা রইছে। না, এবার তেমন হইল না। তোমার গুড়ের থিকা এবার সদন শেখ মদন শিকদারের গুড়ের স্বাদ অনেক বেশি। বুকের ভেতর পুড়ে যায় মোতালেফের, রাগে সর্বাঙ্গ জ্বলতে থাকে। গতবারের মতো এবার স্বাদ হচ্ছে না মোতালেফের গুড়ে, কিন্তু সে তো কম খাটছে না, কম পরিশ্রম করছে না গতবারের চেয়ে। তবু কেন স্বাদ হচ্ছে না? তবু কেন দর উঠছে না? লোকে দেখে খুশি হচ্ছে না, খেয়ে খুশি হচ্ছে না, গুড়ের সুখ্যাতি করছে না তার। অত নিন্দামন্দ শুনতে হচ্ছে কেন? কিসের জন্য? রাতে বিছানায় শুয়ে শুয়ে রস জাল দেওয়ার কৌশলটা আরও বার কয়েক মোতালেফ বলল ফুলবানুকে। হাতায় কইরা ফোঁটা দেখো, নামাবার সময় দেখো হইল কিনা, ডালবার সময় দেখো হইল কিনা সেই রস। ফুলবানু বিরক্ত বিরস মুখে বলে, হ হ বুঝছি, আর বক বক হইল না, ঘুমাইতে দাও মাইনসেরে। হঠাৎ মোতালেফের মনে পড়ে গেল মাজু খাতুনের কথা। রাত্রে শুয়ে শুয়ে রস আর গুড়ের কত আলোচনা করেছে তার সঙ্গে মোতালেফ। মাজু খাতুন এমন করে মুখ ঝামটা দেয়নি কখনো, অস্বস্তি জানায়নি ঘুমের ব্যাঘাতের জন্য। সাগ্রহে শুনেছে, সানন্দে কথা বলেছে। পরদিন বেলা প্রায় দুপুর নাগাদ কোত্থেকে এক বোঝা জ্বালানি মাথায় করে নিয়ে এলো মোতালেফ। এনে রাখলো পাকাটির চালার দোরের কাছে। কিরকম গুড় হইতেছে আজ ফুলজান? কিন্তু চালার ভেতর থেকে কোনো জবাব এলো না ফুলবানুর। আরও একবার ডেকে সাড়া না পেয়ে বিস্মিত হয়ে চালার ভেতর মুখ বাড়ালো মোতালেফ, কিন্তু ফুলবানুকে সেখানে দেখা গেল না। কিরকম গন্ধ আসছে যেন ভেতর থেকে। জালার মধ্যে ধরে গেল নাকি গুড়? সাড়ে সাড়ে গোটা 5 জ্বালায় রস জাল হচ্ছে, টকবক করছে রস জালার মধ্যে। মুখ বাড়িয়ে দেখতে এগিয়ে গেল মোতালেফ। যা ভেবেছে ঠিক তাই। দক্ষিণ কোণের জ্বালাটার রস বেশি জাল পেয়ে কি করে যেন ধরে গেছে একটু, পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে ভেতর থেকে। বুকের মধ্যে জ্বালা পোড়া করে উঠল মোতালেফের। চিৎকার করল, কই গেলি কোথায় হারামজাদি? ব্যস্ত হয়ে ঘরের ভেতর থেকে বেরিয়ে এলো ফুলবানু। বেলা বেশি হয়ে যাওয়ায় 2 দিন ধরে সে স্নান করতে পারেনি। শীতের দিন না নাইলে গা কেমন চড়চড় করে, ভালো লাগে না। তাই আজ একটু সোডা সাবান মেখে ঘাট থেকে সকাল সকাল স্নান করে এসেছে সে। নিয়ে এসে নীল রঙের শাড়ি পরেছে, গামছায় চুল নিংড়ে তাতে তাড়াতাড়ি একটু চিরুনি বুলিয়ে নিচ্ছিল ফুলবানু। মোতালেফের চিৎকার শুনে ত্রস্তে চিরুনি হাতেই বেরিয়ে এলো ঘর থেকে। ভিজে চুল লুটিয়ে রইল পিঠের ওপর। এক মুহূর্ত জ্বলন্ত চোখে তার দিকে চেয়ে রইল মোতালেফ, তারপর ছুটে গিয়ে মুঠি করে ধরল সেই ভিজে চুলের রাশ। হারামজাদি, গুড় ফুইরা গেল সেদিকে খেয়াল নাই তোমার। তুমি আসো সাজগোজ লইয়া পটের ভিতর গুনা বাইরাইয়া বাইরাইয়া আইলা তুমি বিদ্যাধরী। এই জন্যই গুড় খারাপ হয় আমার,
অপমান হয়, বদনামে দেশ ছাইয়া গেল তোমার জন্যে। ফুলবানু বলতে লাগলো, খবরদার, চুল ধইর না তাই বইলা, গায়ে হাত দিও না। ও, হাতে মারলে মনে যায় বুঝি তোমার। পায়ের কাছ থেকে একটা ছিটা কঞ্চি তুলে নিয়ে তাই দিয়ে হাতে, বুকে, পিঠে মোতালেব সপাসপ চালাতে লাগলো ফুলবানুর সর্বাঙ্গে। বলল, কঞ্চিতে মারলে তো আর মান যাবে না শেখের জির, হাতেই দোষ, কঞ্চিতে তো আর দোষ নাই। ভারী বদরাগী মানুষ মোতালেব, যেমন বেসবুর বেবুঝ তার অনুরাগ, রাগও তার প্রচণ্ড। খবর পেয়ে এলেম শেখ এলো চরকান্দা থেকে। জামাইকে শাসালো, বকলো, ধমকালো, মেয়েকেও নিন্দামন্দ কম করলো না। ফুলবানু বলল, আমারে লইয়া যাও বাজান তোমার লগে, এমন গোয়ার মানুষের ঘর করব না আমি। কিন্তু বুঝিয়ে সুঝিয়ে এলেম শেখ রেখে গেল মেয়েকে। একটু আশকারা দিলেই ফুলবানু পেয়ে বসবে, আবার তালাক নিতে চাইবে। কিন্তু গৃহস্থ ঘরে অমন বারবার অদল বদল আর ঘর বদলানো কি চলে? তাতে কি আর মান সম্মান থাকে সমাজের কাছে? একটু সবুর করলেই আবার মন নরম হবে মোতালেফের, মিলমিশ হয়ে যাবে। স্বামী স্ত্রীর ঝগড়াঝাটি দিনে হয়, রাত্রে মেটে, তা নিয়ে আবার একখানা ভাবনা। মিটে গেল। খানিক বাদেই আবার যেচে আপোষ করল মোতালেফ। সেধে ভেজে মান ভাঙালো ফুলবানুর। পরদিন ফের আবার উনুনের পিঠে রস জাল দিতে বসল ফুলবানু। দুপুরের পর ধামায় বয়ে গুড় নিয়ে চলল মোতালেফ হাটে। যাবার সময় বলল, এই 2টা মাস কাইটা গেলে তোমার কষ্ট সারবে ফুলজান। ফুলবানু বলল, কষ্ট আবার কি? কিন্তু কেবল মুখের কথা, কেবল ভদ্রতার কথা। মনের কথা যেন দুজনের মুখ দিয়ে আর ফুটে বেরোয় না। কথার ধরন আলাদা, ধ্বনি আলাদা। হাটের পর হাট যায়, রসের বতর প্রায় শেষ হয়ে আসে। গুড়ের খ্যাতি বাড়ে না মোতালেফের, দর চড়ে না। কিন্তু তা নিয়ে ফুলবানুর সঙ্গে বাড়ি এসে আর তর্ক বিতর্ক করে না মোতালেফ। চুপ করে বসে হুঁকোয় তামাক টানে। খেজুর গাছ থেকে নল বেয়ে ছুঁয়ে ছুঁয়ে রস পড়ে হাঁড়ির মধ্যে। ভোরে গাছে উঠে রস ভরা বড় বড় হাঁড়ি নামিয়ে আনে মোতালেফ। কিন্তু গত বছরের মতো মনে যেন আর সুখ নেই তার, ফুর্তি নেই। ঘামে সর্বাঙ্গ ভিজে যায়, কিন্তু শুকনো পাঁকাটির মতো খটখট করে মন। দুপুরের রোদের মতো খাঁ খাঁ করে। কোথাও ছিটে ফোটা নেই রসের। রসের হাঁড়িতে ভরে যায় উঠান। রসবতী নারী ঘরের মধ্যে ঘোরাফেরা করে, তবু যেন মন ভরে না তার। কেমন যেন খালি খালি মনে হয় দুনিয়া। একদিন হাটের মধ্যে দেখা হয়ে গেল নদীর পাড়ের নাদির শেখের সঙ্গে। সালাম মেয়া সাহেব। আসসালাম আলাইকুম। আলাইকুম আসসালাম। মোতালেব বলল, ভালো তো সব? সাওয়াল পান ভালো তো? মাজু খাতুনের কথাটা মুখে এনেও আনতে পারল না মোতালেব। নাদির একটু হেসে বলল, হ মেয়া, ভালোই আছে সব, খোদার দয়ায় সইলা যাইতাছে কোনো রকম সকম। মোতালেফ একটু ইতস্তত করে বলল, তা সাওয়াল পানের জন্য সের 2-3 গুড় লইয়া যান না কেন মেয়া? ভালো গুড় আছে। নাদির হেসে বলল, তা ভালোই, আপনার গুড় তো আর কোনো কালে খারাপ হয় না। হঠাৎ ফস করে মুখ দিয়ে কথাটা বেরিয়ে গেল মোতালেফের, না মেয়া, সেদিনকাল আর নাই। অবাক হয়ে নাদির এক মুহূর্ত তাকিয়ে থাকে মোতালেফের দিকে। এ কেমন থরো ব্যাপারী, গুড় বেচতে এসে নিজের গুড়ের নিন্দা কি কেউ নিজে করে? নাদির জিজ্ঞাসা করে, কত কইরা দিতেছেন? আহা, দামের জন্যে কি, 2 সের গুড় দিলাম পোলাপানরে খাইতে, কয়েন জানি চাচায় দিছে। নাদির ব্যস্ত হয়ে বলে, না না না, সে কে মেয়া, আপনার বেচবার জিনিস দাম না দিয়া নেব কেন আমি? মোতালেব বলে, আইসা নিয়া তো যায় না, খাইয়া দেখেন, দাম না হয় সামনের হাটে দিবেন। বলতে বলতে কথাগুলো যেন মুখে আটকে যায় মোতালেফের। এবারেও জিনিস কাটবার জন্য বলতে হয় এসব কথা। গুড়ের গুণপনার কথা ঘোষণা করতে হয় খদ্দেরের কাছে।
কিন্তু মনে মনে সে জানে কথাগুলো কত মিথ্যা। পরের হাটে এসব খদ্দের আর পারতপক্ষে গুড় কিনবে না তার কাছে, ভিড় করবে না তার গুড়ের থামার সামনে। অনেক বলা কয় একশের গুড় বিনা দামে নিতে রাজি হলো নাদির। মাজু খাতুন সব শুনে রেগে আগুন হয়ে উঠল। ও গুড় সাওয়াল পানরে খাওয়াইতে চাও খাওয়াও, কিন্তু আমি ও গুড় হাত দিয়া শোবো না, তেমন বাপের বিটি না আমি। আবার হাটে গিয়ে নাদির আর ঘেঁষে না মোতালেফের গুড়ের কাছে। মাজু খাতুন নিষেধ করে দিয়েছে নাদিরকে, খবরদার ওই মাইনসের সঙ্গে যদি ফের খাতির নাতির করো আমি সইলা যাব ঘর গুনা, রাইত পোয়াইলে আমারে আর দেখতে পাবা না। মনে মনে মাজু খাতুনকে ভারী ভয় করে নাদির। কাজকর্মে সরেস, কথাবার্তায় বেশ, কিন্তু রাগলে যেন কাণ্ডজ্ঞান থাকে না বিবির। দিন কয়েক পরে একদিন ভোরবেলায় দুটি সেরা গাছের সবচেয়ে ভালো 2 হাঁড়ি রস নিয়ে নদীর ঘাটে গিয়ে খেয়া নৌকোয় উঠে বসল মোতালেফ। ঝাপটানো কুল গাছটার পাশ দিয়ে ঢুকলো গিয়ে নাদিরের উঠানে। বাড়ি আসেন নাকি মেয়া? হুকো হাতে নাদির বেরিয়ে এলো ঘর থেকে। ক্যাডা? ও আপনে? আসেন আসেন, আবার রস নিয়ে আইলেন কেন মেয়া সাহেব? মোতালেফকে আমন্ত্রণ জানালো বটে নাদির, কিন্তু মনে মনে ভারী শঙ্কিত হয়ে উঠল মাজু খাতুনের জন্য। যে মানুষটার নামগন্ধ শুনতে পারে না বিবি, সেই মানুষ নিজে এসে সশরীরে হাজির হয়েছে। না জানি কি কেলেঙ্কারিটাই ঘটায় এবার মাজু, যা ভেবেছে নাদির তাই। বাখারির বেড়ার ফাঁক দিয়ে মোতালেফকে দেখতে পেয়েই স্বামীকে ঘরের ভেতর ডেকে নিল মাজু খাতুন। তারপর মোতালেফকে শুনিয়ে শুনিয়ে বলল, যাইতে কও এ বাড়ি গুনা, এখনই নাইমা যাইতে কও। একটু কি সরম ভরম নাই মনের মধ্যে? কোন মুখে উঠলো আইসা এখানে? নাদির ফিসফিস করে বলে, আস্তে আস্তে, একটু গলা নামাইয়া কথা কও বিবি, শুনতে পাবে। মাইনসের বাড়ি, মাইনসে আইসে, অমন কথা কয় নাকি কেউ? কুকুর বিড়ালডারেও তো অমন কইরা খেদায় না মাইনসে। মাজু খাতুন বলল, তুমি বসবা না মিয়া, কুকুর বিড়াল থেকেও অদম থাকে কিছু মানুষ। পুস করো, রস খাওয়াইতে যে আইলো আমারে, একটুও ভয় ডর নাই মনে, লাজ সরম নাই? একটা কথাও মৃদুস্বরে বলছিল না মাজু, সব কথা কানে যাচ্ছিল মোতালেফের। কিন্তু আশ্চর্য, এত কঠিন এত রূঢ় ভাষা যেন তাকে ঠিক আঘাত করছিল না, বরং মনে হচ্ছিল এত নিন্দা মন্দ, এত গালাগাল, এত তিরস্কারের মধ্যেও কোথাও যেন একটু মাধুর্য মিশে আছে। মাজু খাতুনের তীব্র কর্কশ গলার ভেতর থেকে আহত বঞ্চিত নারীর অভিমানরুদ্ধ কণ্ঠের আমেজ যেন বেরিয়ে আসছে একটু একটু করে। ছ্যানের খোঁচায় নলের ভেতর দিয়ে ফোঁটায় ফোঁটায় চুইয়ে পড়ছে রস। তাওয়ায় উঠে রসের হাঁড়ি দুটি হাত থেকে নামিয়ে রেখে মোতালেফ নাজিরকে ডেকে বলল, মেয়া সাহেব শোনবেন একটু? নাদির লজ্জিত মুখে ঘর থেকে বেরিয়ে এসে বলল, বসেন মেয়া বসেন, ধরেন তামাক খান। নাদিরের হাত থেকে হুঁকোটা বাড়িয়ে নিল মোতালেফ, কিন্তু সঙ্গে সঙ্গে মুখ লাগিয়ে টানতে শুরু করলো না। হুঁকোটা হাতে ধরে রেখে নাদিরের দিকে তাকিয়ে বলল, আমার হয়ে একটা কথা কন দেখি বিবিরে। নাদির বলল, আপনি কন না, দোষ কি তাতে? মোতালেব বলল, না না, আপনি কন, কথা কবার মতো মুখ আমার নাই। কন যে মোতালেফ মিয়া খাওয়াবার জন্যে এই রস আনে নাই, সেটুকু বুদ্ধি তার আছে। নাদির কিছু বলবার আগেই মাজু খাতুন ঘরের ভেতর থেকে বলে উঠল, তয় কিসের জন্য এ রস আনছে? নাদিরের দিকে তাকিয়ে তাকিয়ে জবাব দিল মোতালেব, বলল, কয়েন যে আনছে জাল দিয়া 2 সের গুড় বানাইয়া দেওয়ার জন্যে। সেই গুড় ধামায় কইরা হাটে নিয়ে যাবে মোতালেফ মিয়া, বেচবে অচেনা খরিদ্দারের কাছে। এ বছর 100 টাকা পছন্দসই গুড় তো সে হাটে বাজারে বেচতে পারে নাই, কেবল গাছ বাওয়াই সার হইছে তার। গলাটা যেন ধরে এলো মোতালেফের। নিজেকে একটু সামলে নিয়ে সামনের দিকে তাকিয়ে
আরও কি যেন বলতে যাচ্ছিল। বাখারির বেড়ার ফাঁকে চোখে পড়ল কালো বড় বড় দুটো চোখ ছলছল করে উঠেছে। চুপ করে তাকিয়ে রইল মোতালেফ। আর কিছুই বলা হলো না। হঠাৎ যেন হুঁশ হলো নাদির শেখের। বলল, ও কি মেয়া, হুকাই যে কেবল দইরা রইলেন হাতে, তামাক খাইলেন না? আগুন নিবা গেল কইলকার। হুকোতে মুখ দিতে দিতে মোতালেফ বলল, না মেয়া ভাই, নেবে নাই, এখনো নেবে নাই। শুনছিলেন নরেন্দ্রনাথ মিত্রের গল্প রস। আবার ফিরব নতুন গল্প নিয়ে। সঙ্গে থাকুন সবাই। নমস্কার।